রণক্ষেত্রে যখন বারুদের গন্ধ, তখন কি ওয়াশিংটনের ড্রয়িং রুমে শ্যাম্পেইনের ফোয়ারা থামতে চলেছে? ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছিলেন 20 গুণ কঠোর হামলার, কিন্তু তেহরান আজ বুক চিতিয়ে বলছে আমরা ফাঁকা বলিতে ভয় পাওয়ার জাতি নই। বন্ধুরা, একদিকে ট্রাম্পের তর্জন গর্জন, আর অন্যদিকে ব্যারেল প্রতি তেলের দাম $100 ছাড়িয়ে যাওয়া। হোয়াইট হাউসের অন্দরমহলে এখন ত্রাহি ত্রাহি অবস্থা। ট্রাম্প কি তবে সম্মানজনক কোনো এক্সিট প্ল্যান খুঁজছেন? কেন মার্কিন স্যাটেলাইটগুলো হঠাৎ করে অন্ধ হয়ে গেল? কেন তারা ইসরায়েলি ঘাঁটির ধ্বংসযজ্ঞ বিশ্ববাসীকে দেখাতে দিচ্ছে না? খবর সংযোগের বিশ্লেষণমূলক অনুষ্ঠানে আজকের বিশ্লেষণে আমরা দেখব কিভাবে পশ্চিমের বিলিয়ন ডলারের সমরাস্ত্র ইরানের সস্তা ড্রোন আর ক্ষেপণাস্ত্রের সামনে অসহায় হয়ে পড়ছে। যুদ্ধের ময়দান কি তবে কেবলই মার্কিন অস্ত্র ব্যবসায়ীদের মুনাফার শোরুম? বিস্তারিত জানাবো আজকের এই বিশেষ প্রতিবেদনে, সঙ্গে থাকুন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 20 গুণ কঠোর হামলার হুমকিকে পাত্তাই দিচ্ছে না ইরান, বরং হুঙ্কারের বিপরীতে তেহরান দেখালো চরম সাহসিকতা। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব আলী লারিজানি সরাসরি ট্রাম্পকে হুঁশিয়ারি করে জানিয়েছেন ইরানিরা কোনো ফাঁকা বলিতে ভয় পাওয়ার জাতি নয়। ইতিহাসের পাতা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, ট্রাম্পের চেয়েও শক্তিশালী শাসকরা ইরানকে দমন করতে এসে ব্যর্থ হয়েছে। তাই অন্যকে ধ্বংসের স্বপ্ন না দেখে ট্রাম্প যেন নিজের অস্তিত্ব নিয়ে সাবধান থাকেন। ইরানের এই অনড় অবস্থান প্রমাণ করে চাপের মুখে মাথা নত নয়, বরং বুক চিতিয়ে লড়াই করতে প্রস্তুত তেহরান। ইরানের উপর যুক্তরাষ্ট্র ইসরায়েলের যুদ্ধ পরিকল্পনা চরমভাবে ব্যর্থ হয়েছে বলে দাবি করেছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তিনি জানান, তাদের প্ল্যান এ ভেস্তে যাওয়ায় এখন তারা দিশেহারা হয়ে আবাসিক এলাকায় নির্বিচারে হামলা চালাচ্ছে। আরাঘচি সতর্ক করে বলেন, জ্বালানি অবকাঠামোতে আঘাত হেনে পশ্চিমারায় বিশ্ববাজারে তেলের দাম আকাশচুম্বী করেছে। যুদ্ধের 10 দিন পার হলেও কোনো সুনির্দিষ্ট লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়ে ইসরায়েল এখন পুরোপুরি লক্ষ্যহীন হয়ে পড়েছে। আজ চলছে যুদ্ধের 11তম দিন। একই অবস্থা, পাল্টা হামলা, পাল্টা আঘাত দিয়ে ইরান তাদের ক্ষেপণাস্ত্র, ড্রোন দিয়ে নাস্তানাবুদ করে ছেড়ে দিচ্ছে ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে। ইরান যুদ্ধ নিয়ে হোয়াইট হাউসের অন্দরমহলে চলছে চরম স্নায়ুযুদ্ধ। ডোনাল্ড ট্রাম্পের তর্জন গর্জন কি তবে শেষমেশ এক্সিট র্যাম্প বা নিরাপদ প্রস্থানের খোঁজে থমকে যাচ্ছে? ফ্লোরিডায় সাংবাদিকদের সামনে ট্রাম্প দাবি করেছেন সামরিক অভিযানের লক্ষ্য নাকি প্রায় অর্জিত হয়েছে, কিন্তু পর্দার পেছনে ঘটনা একেবারে ভিন্ন। ব্যারেল প্রতি তেলের দাম $100 ছাড়িয়ে যাওয়ায় খোদ রিপাবলিকান নেতারাই এখন কপালে ভাঁজ ফেলছেন। সামনে মধ্যবর্তী নির্বাচন মার্কিন যুক্তরাষ্ট্রে, আর ভোটারদের পকেটে টান পড়লে যে গদি টেকানোর দায়, সেটা ট্রাম্পের উপদেষ্টারা হাড়ে হাড়ে টের পাচ্ছেন। একদিকে ট্রাম্প বলছেন যুদ্ধ খুব দ্রুত শেষ হবে, আবার অন্যদিকে আয়াতুল্লাহ মোস্তফা খামেনির উত্থানে হতাশ প্রকাশ করে হামলার হুমকিও জারি রেখেছেন। এই দোদুল্যমান অবস্থা স্পষ্ট করে দিচ্ছে যে ইরানকে নিঃশর্ত আত্মসমর্পণ করানো যতটা সহজ ভেবেছিলেন, বাস্তবতা তার চেয়ে অনেক বেশি জটিল। খোদ হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিনা লেভিটকে নামতে হয়েছে ড্যামেজ কন্ট্রোলে। দাবি করছেন অপারেশন এপিক ফিউরি চলবে, কিন্তু প্রশ্ন হলো হরমুজ প্রণালীর দখল আর তেলের আগুনের মাঝে ট্রাম্প কি পারবেন কোনো সম্মানজনক বিজয় নিয়ে ঘরে ফিরতে, নাকি এই দীর্ঘস্থায়ী সংঘাত মার্কিন অর্থনীতির জন্য বুমেরাং হয়ে দাঁড়াবে? এদিকে সোশ্যাল মিডিয়ায় দাবানলের মতো ছড়িয়ে পড়েছিল তার মৃত্যুর খবর। কেউ বলছিলেন ইরানি হামলায় নিহত হয়েছেন, কেউ বা গুরুতর আহতর খবরও দিয়েছিলেন। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে খোদ বেনিয়ামিন নেতানিয়াহু জনসম্মুখে এসে জানিয়ে দিলেন তিনি শুধু জীবিত নন, বরং যুদ্ধের ময়দানে এখনো অটল। চাপাবাজি করতে এরা একদম পিছপা হয় না। সোমবার রাতে ইসরায়েলের ন্যাশনাল হেলথ কমান্ড সেন্টার পরিদর্শনকালে তিনি সাফ জানিয়েছেন ইরানের বিরুদ্ধে তাদের অভিযান এখনো শেষ হয়নি। এই ফুটেজটা কি আগে? যদি এখন হয়, তার মানে হাসপাতালে কেন ভিজিট হয়েছে? তার মানে নিহত আহত অনেক, এভাবে ধরা খায় চোররা। ইরানিদের উদ্দেশ্যে তিনি বলেন, আমি তার মুখের ভাষায় বলছি, যদিও বলতে ইচ্ছা করছে না, তারপরও বলছি, আমরা চাই তারা স্বৈর শাসনের শিকল ভেঙে ফেলুক,
তবে মনে রাখবেন আমরা তাদের বড় আঘাত করেছি এবং আমাদের নিশানা অব্যাহত আছে। তার এই রোরিং লায়ন অপারেশন নিয়ে হুঙ্কার এখন বিশ্ব রাজনীতিতে নতুন করে তোলপাড় সৃষ্টি করেছে। এরা শুধু পারে তোলপাড় করতে, কাজের কাজ কিচ্ছু পারে না। এই অংশটা খুবই গুরুত্বপূর্ণ, দর্শক আপনারা এটা মনোযোগ দিয়ে শুনেন, আপনার কাছে রিকোয়েস্ট করলাম। পশ্চিমা বিশ্বের তথাকথিত মুক্ত তথ্য ও গণমাধ্যমের স্বাধীনতার মুখোশ কি তবে খসে পড়ল? মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে ইসরায়েল ও মার্কিন সামরিক ঘাঁটিগুলোর ক্ষয়ক্ষতির প্রকৃত রূপ আড়াল করতে মার্কিন স্যাটেলাইট সংস্থা প্ল্যানেট ল্যাবস যে নজিরবিহীন ব্ল্যাকআউট শুরু করেছে তা নিয়ে এখন বিশ্বজুড়ে তোলপাড় নিন্দা চলছে। মাত্র 4 দিনের সময়সীমাকে এক লাফে 14 দিনে নিয়ে যাওয়ার পেছনে নিরাপত্তা উদ্বেগ নয়, বরং সত্যকে ধামাচাপা দেওয়ার মরিয়ার চেষ্টায় স্পষ্ট হয়ে উঠছে। মানে যে ফুটেজ তারা 4 দিনে দেখাতে পারতো সেটা 14 দিনে নিয়ে গেছে। কারণ কি ফুটেজ দেখাবে? তেল আবিব নাই ভাই, হাইফা বন্দর নাই, জেরুজালেমে এক অংশ নাই। এগুলা এই ইসরায়েল যেমন ফিলিস্তিনের একটা অংশকে পুরো ধসাই দিছিল, মরুভূমির মতো বানাই দিছিল, কংক্রিটের জঞ্জাল বানাই দিছিল, এখন তাদের দেশে সেই অবস্থা। তারা কি এগুলো দেখাবে? কখনোই না। ক্ষয়ক্ষতির ক্ষত আড়াল করার ব্যর্থ চেষ্টা। ইরানের সাম্প্রতিক প্রতিশোধমূলক হামলার পর যখন বিশ্ববাসী ক্ষয়ক্ষতির স্যাটেলাইট ইমেজ দেখার অপেক্ষায়, ঠিক তখনই মার্কিন সংস্থাটির এই পিছুটান অনেক বড় প্রশ্ন তুলে দিয়েছে। কেন এই 14 দিনের বিলম্ব? আপনারাই বলুন, কমেন্টে জানান বন্ধুরা। এদিকে বিশ্লেষকদের মতে এই দীর্ঘ সময় সামরিক ঘাঁটিগুলো ধ্বংসযজ্ঞের চিহ্ন মুছে ফেলা বা সংস্কার করার পর্যাপ্ত সুযোগ পাবে মার্কিন ও ইসরায়েলি বাহিনী। স্বচ্ছতার অভাব রয়েছে। স্বাধীন সাংবাদিকতা এবং ওপেন সোর্স ইন্টেলিজেন্স সংস্থাগুলোর জন্য এটি একটি বড় ধাক্কা। নিয়ন্ত্রিত ন্যারেটিভ, যেমন যখন সত্য প্রকাশে ভয় থাকে তখনই তথ্যের প্রবাহে বাধার সৃষ্টি করা হয়, পক্ষপাতিত্ব করা হয়। ন্যাটো বা মিত্র শক্তির তথাকথিত নিরাপত্তার দোহাই দিয়ে আসলে একটি দখলদার শক্তির দুর্বলতাকে লুকিয়ে রাখার চেষ্টা চলছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমগুলো এই পদক্ষেপকে তাদের হামলার কার্যকারিতার পরোক্ষ স্বীকৃতি হিসেবে দেখছে। যদি ক্ষয়ক্ষতি সামান্যই হতো তবে তা প্রকাশ করতে মার্কিন কোম্পানিগুলোর এত অনীহা কেন? কেন অনীহা? বন্ধুরা আপনারা একটু কমেন্টে জানান তো আমাদের। এই ডিজিটাল সেন্সরশিপ প্রমাণ করে যুদ্ধক্ষেত্রের বাস্তবতা এখন আর ওয়াশিংটনের নিয়ন্ত্রণে নেই, নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। সত্যকে হয়তো 14 দিন আটকে রাখা যায়, কিন্তু আগুনের লেলিহান শিখা আর ধ্বংসস্তূপের গগন বিদারী সাক্ষী কখনো মুছে ফেলা যায় কি? আজকের এই তথ্যের ব্ল্যাকআউটই বলে দিচ্ছে আসল জয় কার হয়েছে। মধ্যপ্রাচ্যের আকাশে আজ বারুদের গন্ধ আর ওয়াশিংটনের ড্রয়িং রুমে দামি শ্যাম্পেইনের ফোয়ারা। যখন একটি অঞ্চলের লাখ লাখ মানুষের জীবন বিপন্ন, ঠিক তখনই মার্কিন অস্ত্র ব্যবসায়ীদের মুনাফার গ্রাফ রকেটের গতিতে উপরে উঠছে। সম্প্রতি হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে অস্ত্র নির্মাতাদের বৈঠকটি একটি পরিষ্কার বার্তা দিচ্ছে। যুদ্ধ কারোর জন্য ধ্বংসযজ্ঞ, আর কারোর জন্য বিলিয়ন বিলিয়ন ডলারের জ্যাকপট। যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে তাদের অপারেশন এপিক ফিউরিতে 20টিরও বেশি অত্যাধুনিক অস্ত্র ব্যবস্থা ব্যবহার করেছে। বিভিন্ন ধরনের অ্যাটাকিং, ডিফেন্সিভ, সব ধরনের ইকুইপমেন্ট। 3 দশক পুরনো টমাহক ক্রুজ মিসাইল থেকে শুরু করে প্রথমবারের মতো ব্যবহৃত PRSM ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, সবই এখন ইরানের মাটিতে পরীক্ষা করা হচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, এই যে কোটি কোটি ডলারের ক্ষেপণাস্ত্র ছোড়া হচ্ছে, তার বিল দিচ্ছে কে? বুঝছেন, এই বিলটা দিচ্ছে কে আসলে? দিন শেষে মার্কিন করদাতার টাকা পকেট ভরছে লকহিড মার্টিন, RTX আর বোয়িং এর মতো দানবীয় কোম্পানিগুলো। আর মার্কিন জনগণের ট্যাক্সের টাকা এই 3টা বড় বড় কোম্পানি পকেটে যাচ্ছে। বিশেষ করে নজর কেড়েছে লুকাস ড্রোনটি। ইরানে বিখ্যাত শাহেদ ড্রোনের আদলে তৈরি এই সস্তা ঘাতক ড্রোনগুলো প্রমাণ করে যে পশ্চিমারা এখন ইরানের উদ্ভাবিত অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার বা অসম যুদ্ধের কৌশল নকল করতে বাধ্য হচ্ছে। নকলবাজ জানি কোথাকার। মাত্র $35,000 একটি ড্রোন দিয়ে তারা ইরানের প্রতিরক্ষা বলয় ভাঙার চেষ্টা করছে, অথচ তাদের নিজেদের তৈরি যে এক একটি MQ-9 রিপার ড্রোনের দাম $40 মিলিয়ন। পরিসংখ্যান বলছে 2024 সালে মার্কিন কোম্পানিগুলো একাই $334 বিলিয়ন অস্ত্র বিক্রি করেছে। ট্রাম্প প্রশাসন 2027 সালের মধ্যে সামরিক বাজেট $1.5 ট্রিলিয়ন নেওয়ার যে পরিকল্পনা করেছে তা বিশ্বের পরবর্তী 9টি দেশের সম্মিলিত বাজেটের চেয়েও বেশি। এই বিশাল অঙ্কের টাকা মূলত ব্যয় হবে B2 স্প্লিট স্টেলেট বোমাণু বিমান বা F-35 এর মতো ধ্বংসযোগ্য মারণাস্ত্রের পিছনে।
বুঝেন এখন টাকাগুলো কই যাচ্ছে। আশ্চর্যের বিষয় হলো যুদ্ধ যত তীব্র হচ্ছে ওয়াল স্ট্রিটে অস্ত্র কোম্পানিগুলোর শেয়ারের দাম তত বাড়ছে। গত সপ্তাহে নর্থরুপ গ্রুম্যান বা আরটিএক্স এর শেয়ারের দর 5% পর্যন্ত বৃদ্ধি পাওয়া প্রমাণ করে এই যুদ্ধ আসলে মানুষের কল্যাণ নয়, বরং কর্পোরেট মুনাফা টিকে রাখার একটি বৈশ্বিক প্রজেক্ট মাত্র। পশ্চিমা মিডিয়া যতই তাদের সমরাস্ত্রের গুণগান গাক, বাস্তব চিত্র কিন্তু একেবারে ভিন্ন। ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং তাদের ভূগর্ভস্থ মিসাইল সিটি বা ক্ষেপণাস্ত্র শহরগুলো মার্কিন রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনের জন্য এক মূর্তিমান আতঙ্ক। মার্কিন EA-18 গ্রাউলার দিয়ে ইলেকট্রনিক জ্যামিং বা P8 পেসাইডন দিয়ে গোয়েন্দাগিরি করেও ইরানের প্রতিরোধ মনোবল ভাঙা সম্ভব হয়নি। বরং ইসরায়েলি কোম্পানি এলবিট সিস্টেম বা রাফাল যারা আয়রন ডোম তৈরি করে এখন বুঝতে পারছে যে কয়েক হাজার ডলারের রকেট ঠেকাতে লাখ লাখ ডলারের ইন্টারসেপ্টর ব্যবহার করা দীর্ঘমেয়াদে আত্মঘাতী সিদ্ধান্ত। আজকের এই সংঘাত কেবল দুটি দেশের লড়াই নয়, এটি একদিকে বিশ্বের সবচেয়ে বড় সামরিক শিল্প কমপ্লেক্সের অর্থ লিপ্সা আর অন্যদিকে একটি জাতির টিকে থাকার লড়াই। যখন 1 লাখ কোটি ডলারের অস্ত্র একটি নির্দিষ্ট অঞ্চলের উপর চাপিয়ে দেওয়া হয় তখন বুঝতে হবে লক্ষ্য কেবল বিজয় নয়, লক্ষ্য হলো অস্ত্রাগার খালি করে যাতে নতুন অর্ডারে কোম্পানিগুলোর পকেট ভরে। ইতিহাসের পাতায় এই যুদ্ধ হয়তো সমরাস্ত্রের শ্রেষ্ঠত্বের লড়াই হিসাবে লেখা থাকবে, কিন্তু সাধারণ মানুষের কাছে এটি চিরকাল রক্তের বিনিময়ে ডলার তৈরির কারখানা হিসাবে পরিচিত হবে। সবশেষে একটি প্রশ্ন আপনাদের মাঝে রেখে যেতে চাই, ইতিহাস কি কেবল বিজয়ীদের লেখা আখ্যান, নাকি এটি অসম লড়াইয়ে বুক চিতিয়ে দাঁড়িয়ে থাকা বীরদের গল্প? ওয়াশিংটনের ড্রয়িং রুমে বসে যারা মানচিত্রের উপর বোতাম টিপে ধ্বংসযজ্ঞের ছক কষছেন তারা হয়তো ভুলে গেছেন আবেগের কাছে আধুনিক প্রযুক্তির পরাজয় ইতিহাসে বারবার লেখা হয়েছে। কয়েক মিলিয়ন ডলারের স্মার্ট বোম দিয়ে হয়তো আকাশ কালো করা যায়, কিন্তু যে জাতির প্রতিটি নাগরিকদের নিজেদের মাটিকে রক্ষা করার শপথ নিয়েছে তাদের মনোবল ভাঙা কোনো স্যাটেলাইট বা স্টিলেট ফাইটারের পক্ষে সম্ভব নয়। এটা আপনিও জানেন, আমিও জানি, শত্রুপক্ষও জানে। ইরান আজ প্রমাণ করছে যুদ্ধের ময়দান কেবল পশ্চিমাদের অস্ত্র বিক্রির শোরুম নয়, বরং এটি সেই জায়গা যেখানে আকাশচুম্বী অহংকার মাটির সাথে মিশে যায়। যখন একটি মধ্যপ্রাচ্যের দেশ বিলিয়ন ডলারের মার্কিন সেন্সরশিপ আর নিষেধাজ্ঞার দেয়াল ভেঙে সত্যের আলো জ্বালিয়ে রাখে তখন বুঝতে হবে সময় বদলেছে, আপনিও বদলান। বিশ্ব আজ দুই ভাগে বিভক্ত, একদিকে যারা রক্তের বিনিময়ে ডলার চেনে আর অন্যদিকে যারা সম্মানের জন্য মৃত্যুকে আলিঙ্গন করতে জানে। আপনারা কার পক্ষে? কমেন্টে আপনার মতামত জানান। মনে রাখবেন, সত্যকে হয়তো 14 দিন বা 14 মাস ধামাচাপা দিয়ে রাখা যায়, কিন্তু সত্যের জয় অনিবার্য। খবর সংযোগের বিশ্লেষণমূলক অনুষ্ঠানটি এই মুহূর্তে পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন? আপনার অবস্থানটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন। আপনাদের মতামত উপস্থিতি আমাদের অনুপ্রাণিত করে সব সময়। আমি কিছু তালিকা দিচ্ছি, এই নিচের তালিকায় কি আপনার দেশটি আছে? দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান ও মালদ্বীপ। আর দূরপ্রাচ্য বা দক্ষিণ পূর্ব এশিয়ায় ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড, চীন, জাপান বা দক্ষিণ কোরিয়া। ইউরোপ, UK, ইতালি, স্পেন, হাঙ্গেরি, পোল্যান্ড, জর্জিয়া, রাশিয়া, ইউক্রেন বা ইউরোপের অন্য কোনো দেশ। মধ্যপ্রাচ্য, যেখানে অস্থিরতা চলছে এখন, সৌদি আরব, কুয়েত, দুবাই, UAE, ইরাক, ইরান, জর্ডান, মিশর বা সিরিয়া। আমেরিকা, অন্যান্য যুক্তরাষ্ট্র আমেরিকা, ব্রাজিল, আর্জেন্টিনা, ভেনেজুয়েলা, কলম্বিয়া, কিউবা কিংবা দক্ষিণ আফ্রিকা। যেখান থেকে দেখেন আমাদেরকে আপনার স্থানটা জানিয়ে দিন। আর মধ্যপ্রাচ্যে যে ভাই বোনেরা আছেন তাদেরকে আরেকবার বলছি, আপনারা সাবধানে থাকবেন, উৎফুল্ল হয়ে ভিডিও করবেন না, সবসময় নিরাপদ দূরত্বে থাকবেন, কারণ আপনার পরিবার বাংলাদেশে রয়েছে, তারা চিন্তা করে, আমরাও চিন্তা করি। আজ এই পর্যন্ত, এই সত্যের সন্ধানে আমরা থাকবো সব সময়। আমি কাজল হায়দার আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো বিস্ফোরক ইস্যু নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, নিরাপদে থাকুন আর খবর সংযোগের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।